সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি ইঞ্জিনিয়ার দিলরুবা ফারজানা, ভাইস চেয়ারম্যান, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি, আজকে আপনাদের এই অনুষ্ঠানের সঞ্চালক। আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আজ আমরা একত্রিত হয়েছি এম্পাওয়ারিং উইমেন ইঞ্জিনিয়ার্স, ওভারকামিং ব্যারিয়ার্স অ্যান্ড শেপিং দ্য ফিউচার অফ বাংলাদেশ শীর্ষক সেমিনারে। এবছরের ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন উপলক্ষে সেমিনারটি আয়োজন করেছে আইবির উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু, প্রেসিডেন্ট আইবি এবং চেয়ারম্যান রাজুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার থাকবেন বিশেষ অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মুস্তফা খান, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি, এবং ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট আইবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চেয়ারম্যান উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ইঞ্জিনিয়ার তাহসিনা ফারা সানাম, পিএইচডি, প্রফেসর, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড টেকনোলজি, বুয়েট। এছাড়াও প্যানেল আলোচনায় অতিথি হিসাবে আছেন সম্মানিত নারী প্রকৌশলী বৃন্দ, যারা প্রত্যেকেই নিজ কর্মক্ষেত্রে সফলতার চিহ্ন রেখে যাচ্ছেন। সেমিনারে সাইড ইভেন্ট হিসাবে আছে মেম্বারশিপ বুথ। আমাদের ভলান্টিয়াররা আছে সেমিনার শেষে আপনাদের মেম্বারশিপ সংক্রান্ত সহযোগিতা প্রদানের জন্য। আজকের আয়োজনে বিভিন্ন ডিসিপ্লিন ও নানা রকম প্রফেশনে জড়িত সম্মানিত নারী প্রকৌশলী বৃন্দরা অংশগ্রহণ করছেন প্রকৌশলী ভাইরাও। যারা সশরীরে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য আমরা ফেসবুক লাইভে সংযুক্ত আছি। আমাদের এই অনুষ্ঠানে অনলাইন ও অফলাইনে অংশগ্রহণকারী সকল প্রকৌশলী ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে ও সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা তিলাওয়াত করবেন জনাব মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইমাম, আইবি মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের 18 থেকে 14 থেকে 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট পানা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি মানব জাতিকে সৃষ্টি করছেন এক টুকরা শুকনা মাটি থেকে এবং জিন জাতিকে সৃষ্টি করছেন আগুনের লেলিহা থেকে। অতএব হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তিনি দুই উদয় চাল এবং অস্ত চালের মালিক। অতএব হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব মুফতি মোহাম্মদ সাইফুল ইসলামকে। এবারে আজকের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইশরাত জাহানকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে সেমিনারের বিষয় এম্পাওয়ারিং উইমেন ইঞ্জিনিয়ার্স, ওভারকামিং ব্যারিয়ার্স এন্ড শেপিং দ্য ফিউচার অফ বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে আইবি ওমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার থেকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি অনারেবল কিনোট স্পিকার প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার তাহসিনা ফারা সানাম ম্যাডামকে।
আইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আলামিন স্যার এবং এইচজিএস আইবি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান স্যারকে। আমার নাম হচ্ছে ইসরাত জাহান, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর হচ্ছে উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের সেক্রেটারি। আমি হচ্ছে প্রথম অটোবির যে ফ্যাক্টরি ফিমেল প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। এরপর 16 বছর ধরে অটোবি ডিফারেন্ট 3টা ফ্যাক্টরিতে আমি 16 বছর যাবত জব করেছি। এরপর হচ্ছে আমি অটোবির হেড অফ প্ল্যানিং হিসেবে ছিলাম এবং চিফ হয়েছিলাম, 3টা ডিপার্টমেন্টের হেড ছিলাম। এরপর অটোবিতে আমরা এসিপির লঞ্চ করেছিলাম। এসিপির আমি 2টা মডিউলের কি ইউজার ছিলাম, একটা হচ্ছে পিপি মডিউল, একটা হচ্ছে এমএম মডিউলের। সুতরাং আমাদের এখানে যে ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার যে ওপেন করা হয়েছে সেটাতে আমরা যা এক্সপিরিয়েন্স করেছি, মানে যা শিখেছি অনেক বিভিন্ন কোম্পানি থেকে, সেটা আমরা চাইলে এখানে ট্রেনিং করতে পারবো অ্যাকর্ডিং টু ট্রেনিং ডিমান্ড। যেমন অনেক রকমের ট্রেনিং হতে পারে, যেটা হতে পারে এমএস এক্সেল, এক্সেস, অনেক ধরনের ফর্মুলা ইউজ করে আমরা অনেক ইজিলি অনেক দ্রুত আমরা ক্যালকুলেশন করে আমরা সেটা এক্সেলে করতে পারি বিভিন্ন রিকোয়ারমেন্ট আমাদের। যেমন আমি ইআরপি এসিপি লঞ্চ করেছি অটোবিতে, এসিপি ট্রেনিং দিতে পারি, অটোক্যাড 3D ম্যাক্স এর ট্রেনিং হতে পারে, মেন্টরিং হতে পারে। আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের আইবি ম্যানেজমেন্ট টিমকে যে আমাদের ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এস্টাবলিশ করার জন্য, যে আমাদের যে নলেজ আমরা যেন এটাকে শেয়ার করতে পারি, স্প্রেড করতে পারি। আমাদের যারা নতুন ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে বের হচ্ছেন তাদেরকে যেন আমরা ট্রেনিং দিয়ে আরো উইমেনরা আরো যেন অনেক বেশি এম্পাওয়ারিং হতে পারে এবং এটা যেন একটা সাপোর্টিং একটা প্ল্যাটফর্ম হয় এবং আমাদের নলেজ আমরা শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সেক্রেটারি উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ইশরাতকে। তো ইশরাত অলরেডি বললেন তাই না যে এই উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এই প্রথম যাত্রা শুরু করেছে অফিসিয়ালি। তো নিশ্চয়ই আপনাদের মনে একটু আগ্রহ আছে যে একটু হলেও এই সম্পর্কে জানার। তো এই জন্য আমি ছোট্ট করে একটু উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখানে উপস্থিত আমরা সবাই জানি যে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দেশের একটি অন্যতম মর্যাদাপূর্ণ পেশাজীবী প্রকৌশলী সংগঠন, যেখানে বর্তমানে 7,000-এরও বেশি প্রকৌশলী সদস্য রয়েছেন। তো এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশের মূল উদ্দেশ্য হলো প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করা এবং দেশের উন্নয়নে অবদান রাখা। তো বিভিন্ন ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ার্স, অলমোস্ট অল ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ার্স কিন্তু আমাদের এই আইবির বিভিন্ন কমিটির মাধ্যমে কাজ করে যাচ্ছে, যার মধ্যে এই উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার হচ্ছে অন্যতম একটি। আমরা দেখতে পাচ্ছি স্লাইডের ছবিতে যে আমাদের যে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি, ওয়েক আইবি সবেমাত্র যাত্রা শুরু করেছে 22 মে 2025 সালে। তো এই আইবির মূল উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে তাল মিলিয়ে আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স 22 এপ্রিল, দুঃখিত, খুবই দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে। আমরা 22 এপ্রিল 2025-এ আমরা উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবির যাত্রা শুরু করেছি এবং এর মাধ্যমে আইবির সাথে বিশেষভাবে নারী প্রকৌশলীদের জন্য একটি অধ্যায় যুক্ত হয়েছে, যা নারী প্রকৌশলীদের নেতৃত্ব, দক্ষতা এবং পারস্পরিক যোগাযোগের বিকাশে কাজ করবে। উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে নারী প্রকৌশলীদের মাঝে যে অপার সম্ভাবনা রয়েছে তার বিকাশে সহায়তা করা, নেতৃত্ব প্রদানের দক্ষতার বিকাশ ঘটানো, প্রকৌশল এবং প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের ইতিবাচক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, বন্ধুত্ব এবং নেটওয়ার্কিং বৃদ্ধি করা, এছাড়া কারিগরি গাইডেন্স, মেন্টরিং এবং প্রকৌশল পেশায় উৎসাহিত করা। আর আমরা যদি ফাংশন গুলো দেখি তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি
যে যেন এমন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা বা সহযোগিতা করা যেন নারী প্রকৌশলীরা একটি নিরাপদ এবং উৎসাহব্যঞ্জক পরিবেশে নিজের দক্ষতা দেখাতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারে। এবং সেটা হতে পারে হয়তো সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন ট্রেনিং, অ্যাওয়ারনেস রেজিং, ওয়ার্কশপ, মেন্টরিং, বিভিন্ন ভাবেই সেটা হতে পারে। তো এই যে আমি ফাংশন এবং অবজেক্টিভটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা মূলত আইবির কনস্টিটিউশন থেকে যতটুকু পাওয়া সেটাই। তো এবারে যেহেতু আমাদের কাজ নতুন করে শুরু, আমাদের একটা ওয়ার্ক প্ল্যান করতে হবে যে আসলে আমরা উইমেন চ্যাপ্টার কি করতে পারি। সেই ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন, কারণ আমরা চাই একটা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং প্ল্যাটফর্ম তৈরি করতে। আপনাদের পক্ষ থেকেই আমরা চাই যে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো আমাদের কাছে আসুক। এজন্য আইবির যে অবজেক্টিভ এবং ফাংশনকে মাথায় রেখে আমরা খুব ছোট্ট একটা অনলাইন সার্ভে ফর্ম তৈরি করেছি, হয়তো আপনারা ইতিমধ্যে জানেন সেটা। এখানে কিউআর কোডও দেওয়া আছে, সেখানে যদি আপনারা যদি এই সার্ভে ফর্মটা ফিল আপ করেন তাহলে আমরা আসলে পেয়ে যাব যে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো কি, যেটা আমাদের পরবর্তী কাজকে গাইড করবে এবং আমাদের কাজগুলো এমন হবে যেটা সত্যিকার অর্থে আপনাদের ইন্টারেস্টকে রিফ্লেক্ট করে। তো আজকের প্রোগ্রামে আমরা এই অনলাইন সার্ভে লঞ্চ করলাম, ইনশাল্লাহ এটা চলতে থাকবে। আপনারা অনেকেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে সংযুক্ত আছেন। আমি রিকোয়েস্ট করবো আজকে যারা আছেন আমাদের নারী এবং আমাদের প্রকৌশলী ভাইয়েরাও সকলেই আপনারা এই অনলাইন সার্ভেটা অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম উইমেন চ্যাপ্টার সম্পর্কে। এবারে আমরা আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ শুনবো। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইঞ্জিনিয়ার তাহসিনা ফারা সানাম, পিএইচডি অধ্যাপক, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড টেকনোলজি, বুয়েট। তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর এবং মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে তিনি ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছেন রাটগার্স ইউনিভার্সিটি, ইউএসএ থেকে। তার অসংখ্য পরিচয়ের মধ্যে একটি হচ্ছে তিনি সোসাইটি অফ উইমেন ইঞ্জিনিয়ার্স ইউএসএ এর একজন সম্মানিত সদস্য। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কিনোট স্পিকারকে। Good afternoon, everyone. It's an honor to be here today among such an inspiring group of individuals, leaders, educators, industry professionals, most importantly, the young minds who represents the future of engineering in Bangladesh. Today, I stand before you with a simple yet powerful message. The future of engineering in Bangladesh must include women, not just as participants, but as leaders, innovators, and change makers. So before starting my main presentation, let me introduce myself, although Appa already introduced me. So I'm Dr. Tasina Farasanam. I am serving as a professor at the Institute of Appropriate Technology, Buet. So I graduated from the Tripoli Department of Buet, 2003 batch. And then I completed my master's from Buet and then did my job permanent here and then went to USA for my PhD. So I completed my PhD from the Rutgers University, New Jersey, and then I decided to come back. I also got several job offers from Microsoft, Amazon, and Intel, like senior research scientist position, but I decided to serve my country. Although those were very lucrative jobs, but I thought that I should serve my country first. So I was never fascinated to live abroad. So then me and my husband, we both came back and rejoined Buet again. So actually I teach a lot of engineering students, right? So
I will start my presentation, but before the formal thing, let me talk about something. So I through my hand every year a lot of students pass. So Mark, I mentioned a lot of students. So I don't want to see my female students as female, although the issues come, but I personally always try to motivate them or creative, at least in my institute, in my department, try to create an environment so that they feel they are safe. Their institute, educational institute is women friendly and secure. So, and I always see, I never, when I hire a research assistant, when I hire any student for doing a thesis, I never in my life it came to my mind that I should hire a male student because he will give more time, he will stay up until night in my research lab, etc. So I tried to promote neutrally and without any gender bias, and I tried to create this culture in my institute. Also, another thing is that we have some. I am sharing my experience. So in my institute, we have some female colleagues, the female teachers, female staff, library assistant. So I know that what are the struggles of a female worker, okay, whatever work it is, it may be a teacher, engineer, or a library assistant, or a MLSS. But we all have similar stories. We have to maintain family, we have to take care of our children, we have to take care of our own health also. So when I came back, I always tried to create an inclusive environment. Whenever they say that there is no one at their home, I tried to, although I'm not the head of the department of my institute yet, but I, as one of the senior most faculty, I tried to create an environment so that at least temporarily for 1 hour or 2 hours, they can bring their child. I obviously tell them that their children cannot make noise, but I give them this support. So this creates a difference. It creates a feeling of safety, feeling of inclusiveness, that my workplace is my situation friendly. So this actually helps a lot. And I also see that my female students get pregnant, they got married. So I give them time, like, okay, you are pregnant, you go slow this 5 or 6 months, last 5 or 6 months, then you speed up. So it have to be like that. We all have to be empathetic and inclusive mentality so that our female workers, whatever it is, it may be student, it may be teacher, or whatever other employees, they feel inclusive in their own respective field. So anyway, so that's my personal suggestion. Apart from the some topic I want to discuss today. So without further ado, I want to start my presentation. So actually, why sometimes I also think, as an engineer, I came across the same path what my male friends did in BUET, right? Then why still today, after so many years of graduating, I still have to talk about women engineers? Why? So actually, this field is still an untapped potential, because we will see in the presentation the overall situation in our country, not in only our country, globally. People have a stereotype mindset that female are good for soft skill jobs, right? So they don't think that the female can do the engineering jobs or tough jobs. So it's still an untapped potential, and same is true for Bangladesh. So women in engineering for Bangladesh's progress. So we know that engineering is the backbone of progress and powering economic growth, infrastructure, technological innovation. Yet, despite its pivotal role, women remain strikingly underrepresented in this field, not just globally, but here in Bangladesh. So this isn't just a statistics, this is also I will call it a missed opportunity. Whoever is not utilizing this manpower, this portion of the population, they are missing this opportunity of utilizing a huge workforce in our country.
That's why empowering women in engineering is not a merely matter of fairness. It's about unlocking the full potential of our human capital, and diverse teams can create better solutions, stronger institutions, and more resilient communities. So we have to, the sooner we understand it as a whole in our nation, the better it will be for our economy. So the imperative for change is that empowering women beginners is not just about equity, it's about unlocking innovation, diverse perspective, and a more robust workforce for national development. So we see that if we want to say that we have women empowerment, then we have to ensure that they are economically empowered, they are socially empowered, they are educationally and skill-wise empowered, and they are also, one of the most important thing that many of us miss is they are empowered with their own health and well-being. So that is also important. So in this presentation today, we will explore the barriers, highlight the impact of women engineers, and propose strategies for a more inclusive future. So let us see a snapshot of the present and see what are the challenges and opportunities are there. So let's look at where we stand. Today, women occupy only a small fraction of engineering roles in our country, and girls in STEM often face obstacles long before they enter university. So what are the possible obstacles? There are societal biases, a lack of visible role models, and the safety concerns, which all shape their journey. So the major facts that actually hinders or discourage a female child to go for STEM education is the societal biases, a lack of visible role model. We have very few role model in our engineering sectors, and obviously the safety concerns, which is true not only for engineers but for all women in our country. But still, engineering job needs a lot of field work. So here it's a special concern that actually sometimes still demotivate the female engineers. So even after they graduate, the path remains uneven, from pay gaps to limited. Let me bring the slides, then it will be easier for you. So there still remains some uneven issues, which are like pay gaps to limited advancement opportunities and work-life imbalances. Women engineers often navigate systems that were not designed with them in mind. So we also see that when they go for workplace, there are still gender-based pay gaps and limited opportunities for advancement, and also usually still now there is no such mentality developed nationwide to have them a feeling of work-life balance issues. So these are the issues when women feel left out in their workforce also. So why is the case? So we need to understand the hurdles, right? So there are some societal and cultural norms, and it starts with societal and cultural norms that still define rigid gender roles. Many girls grow up internalizing the belief that engineering is not for them, right? I see many of my cousins, my friend, when they tell their little girl that engineering is not your job, you do this, you do that. So things have been changed, but still these kind of perceptions are there. Also in schools, unconscious biases in teaching is also existed in the present scenario, and lack of exposure to STEM careers further push them away from this path. So this is also another thing when our
since our engineering field is still male dominated, when our little girls grow up, they don't see much role model as an engineer. They always see their uncle is engineer, their maternal uncle is, their father is engineer, but they are not seeing their mother as engineer. I mean, many of them. So that's why it is also another issue when they grow up seeing the people in the engineering field, when they see their aunt is in engineering job, their mom is there, their neighbor auntie is there, then they will feel that, okay, one day I will be like them. So this exposure to STEM careers is also another issue that push them away from this path. And at the workplace, the hurdles continues. So discrimination, lack of mentorship, and inclusion from decision-making process create a phenomenon known as the leaky pipeline. So this is called leaky pipeline when women drop out of engineering at various stages. Okay, so when we as an engineer in the corporate job or in actual engineering field job, we see that we are not placed in the decision-making chair, then we feel that what's my contribution, right? So it demotivates us, and sometimes I personally know my many senior engineering, engineer Apu, who said that that's why I switched my job and I went back to development field or some others, because I feel that I am not valued in my engineering job. So these are some workplace issues that still demotivates the women engineers to go in that position. So we have to, as an engineer, as a female engineer, we have to go in that in those positions. And also there are some economic factors also, including job insecurity and lower pay, which further disincentivize. So these are the issues that actually create the hurdles and create the obstacles for women engineers to go in the top positions in their respective field. So even in, if I say in my university at BUET, we see that in all the big committees, whatever it is, there are still all our male faculty dominated. We have a good number of female faculty, but very recently the scenario is changing, but still I will say that the proportion is very low. All the important committee, it's a procurement committee, it's a compliance committee, or whatever committee, all the male teachers are there. Why? Aren't we capable of doing those works? We all are same degree holder. We all came through the same path. Then why these discriminations? Okay, so these things are still existed in, I guess, in all the fields. I shared my experience, but I think in actual engineering job, the situation is in some cases worse. So if we want to unleash the potential, and we have to know what are the benefits of inclusion. So first of all, we have to understand that if we empower women as a whole, for the whole nation, then we will achieve economic growth. And engineering is the driving force of a country because it creates more technology-based job creation and technology-based solution. It attracts the foreign investors to invest in the different technological sectors. So if we can empower women engineers, then we will utilize our almost half portion of the population, and it will obviously, by no doubt, will help us to achieve the economic growth. So a more gender diverse engineering workforce will lead to a greater economic productivity, more innovative problem solving, and designs that better reflect the needs of society. From building inclusive infrastructure to addressing challenges like climate change and sustainable development, women engineers bring perspectives that are not just different but essential. So they become the role models, they drive social progress, and they transform nations.
So we see that we have to include them in innovation and problem solving, and in our infrastructure and decision designs, role models and inspirations, and finally social progress, so that contributing to gender equality and women empowerment, leading to a more just and equitable society. So when I was doing my PhD in USA, I saw that in most, at least in all the research-based sectors, either I did internship at Bell Lab. We know many of us know about Bell Lab, from where many Nobel Prize winners, scientists are there. So in those companies, Intel, Microsoft, and also in my university at Rutgers University, there was a definite portion that you have to recruit. If you recruit 3 PhD students this year, there should be 1 female student. So there it is, like diversity and inclusion is now a mandatory. So in our country, we have to make it a mandatory rule as a policy, so that either in the job sector or in the academics or in the research, whatever it is, we have to ensure that diversity and inclusion, this term, they have to maintain, and they have to show paper, yes, I hired 50 employees this year, and out of them this percent is women engineers. So other than that, we cannot actually change the scenario. So encouraging girls to explore STEM from a young age is also critical. We need targeted scholarships, science clubs, and mentorship programs that spark curiosity and provide support. So this is also important. I also saw, I am actually involved with many women in STEM supporting organization. Like I am also a fellow of UNESCO Organization of Women in Women Scientists in Developing World, so OWSD. So I am a fellow of OWSD. I had the opportunity to take part of these OWSD led different programs, where I see how they promote the women in STEM field to pursue their career. So these things seems very ordinary. I saw that people, when I talk about let us arrange a mentorship program, people think about why do we need mentorship program? But I saw these are very crucial, and these are followed very meticulously in other countries, especially in UNESCO-led OWSD and Society of Women Engineers USA. They have this culture of doing mentorship. Like regularly, they have a mentor and mentee, where female engineers who are successful, they can talk to the not university, actually high school students, and motivate them to come to the field. And our curriculum must be free from bias, and our teachers equipped to challenge stereotypes and nurture confidence. When we go through the curriculum, you will see that when a child first time know about nurse or doctor or some special profession, there we have the image of women. When in our national curriculum books, when there is a paragraph on engineering, some male are working with the tools and things. So why is that? I know many of us, or some known people of us, in the curriculum development committee of our country. So my request is, we have to come out from these stereotypes. We have to put equal number of men and women figure in our class 1, 2, 3, 4, 5, 6, whatever the national curriculum book is. There should be all role model. A nurse should be also male and also a female. So these things actually make a child to know that, okay, a nurse means only a woman, okay? Engineer means only a male. Scientist means only male scientist. There is no figure of female scientist. So we have to our curriculum must be free from bias, and our teachers equipped to challenge stereotypes and nurture confidence. Also, so that's what promoting STEM education for girls. Teacher training is important, which I also mentioned about our curriculum.
Then awareness campaigning, challenging societal stereotypes and promoting positive images of women in engineering. So why women are only still in the beauty soap and all other things, those are okay, those should be there, but at the same time we have to place them, they are also doing some excellent job in all the sectors. Okay, so let's not forget the role of families and communities. Awareness campaigns and parental engagement are key to shifting mindsets. So I want to give a small example. I have only one child. He is a son. I have a son. So he is only 11 plus. So since I live in both campus, there are girl kids and boy kids also. So I see that many of the parents always, the girls are separate from, maybe they are in nursery or KG. So always like girls will play with the dolls, they will talk, they will only swing the thing, and boys will play football. So at least I started from my home that he knows from outside I can't control it. But at my home, I never tell him that girls play only with dolls, don't talk with the girls. So I told him, okay, talk with them, play with them. If you don't feel matched, then you come out. It's your decision. But this thing have to be started from our family, that discriminating the girls and the boys, otherwise we cannot shape our future. So awareness campaigns and parental engagement are key to shifting mindsets. So next, creating supportive environments, fostering professional growth. So we also have to see how we, who are already in the workforce, how we can transform the workforce. So this includes fair hiring practices. So those who are in the higher position in the organization or company, whatever, they have to include fair hiring practices, equal pay, and promotion opportunities based on merit. So merit should be the only criteria, not male or female. Okay, many times we think that, okay, if we hire a female engineer, after 6 months she will get married, or after 6 months she will get pregnant. So these are obvious part. A man himself born from a mother, right? So if we don't allow this process, how can the our hereditary will come? So these are the things we have to consider positively. This should not hinder any progress of any man or woman. So this includes fair hiring practice, equal pay, and promotion opportunities based on merit. But also, let's create work environment where women are not only welcome but can thrive also. Okay, we need mentorship and sponsorship programs, flexible work policies, and zero tolerance stance on harassment, which is also important. Every organization, every university, every workplace should have the policy of zero tolerance stance on harassment. Let's empower women engineers through leadership development programs so that they not only participate but also they can lead. So we have to set them in a training as a lead position. We have to send them foreign as a lead position. She will lead her team. So otherwise we cannot empower them. So we need to have collective, we need to promote collective action, other than we cannot actually bring the actual change. So I already covered all these things in my different talks. So that's what I was talking, collective actions. We all have a shared responsibility. We women, as a women, have to support other women. Our male colleagues have to support us, and we also have to support our male colleagues. Empowering women is not just about the division between man and woman. We have to work hand in hand so that we can bring the actual change in our economic growth. So I must emphasize, this is not the responsibility of women alone. Government, educational institutions, industries, NGOs, and media, we all have a role to play. And together we can build an ecosystem that nurtures talent, values inclusion, and accelerates progress. So if we go for what are our
road ahead. So we have to build a supportive ecosystem for women engineers, collaborate between government, industry, and academia, long-term vision, equal representation, and leadership roles. So we have to have this long-term vision so that we can make the workforce inclusive and we have the diversity in our workforce. So with that, I want to conclude my talk. Let us be bold in our vision, unwavering in our commitment, and united in our action. Because when we empower women engineers, we don't just transform their lives, we transform Bangladesh. Thank you, everyone. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সেমিনারে সম্মানিত কিনোট স্পিকারকে, যিনি আজকের সেমিনারের টপিককে হাইলাইট করার সাথে সাথে আসলে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের জন্য কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেলেন। এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রেসিডেন্ট আইবি এবং চেয়ারম্যান রাজু। আমাদের প্রধান অতিথি তার অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের জন্য কিছু সময় অ্যালোকেট করেছেন। ওনার আরো একটা প্রোগ্রাম আছে, যে কারণে আমরা আমাদের শিডিউল থেকে একটু বাইরে যাব। তো এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিদের বক্তব্যটা নিয়ে নেব, তারপরে আমরা ক্রেস্ট বিতরণে যাব। তো সেই অনুযায়ী বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য। অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি মহোদয়কে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ভাই এবং রাজুকের চেয়ারম্যান। আজকের উইমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলরুবা ফারসানা এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইরশাদ জাহান, এবং আজকের এখানে উপস্থিত আইবির ভাইস প্রেসিডেন্ট এইচআরডি আলামিন ভাই এবং আমার বুয়েটের কলিগ আজকের কিনোট প্রেজেন্টার তাহসিনা ফারাজ সনম সহ উপস্থিত সকল ফিমেল ইঞ্জিনিয়ার্স এবং আরো উপস্থিত অন্যদেরকে আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে দুই তিনটা জিনিস মানে বেসড অন হার প্রেজেন্টেশন আমি একটু কমেন্ট করছি আর কি। এখানে আমরা প্রথমে জানাতে চাই যে আমরা আসলে রিসেন্টলি যে ওয়েমেন যেটা বললো যে ওয়েমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার এর সাথে ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এটাকেও আইবিতে চালু করছি, যাতে ওয়েমেনদের পাশাপাশি আমরা ইয়াং মাইন্ডস যারা আছে ইঞ্জিনিয়ারিং মাইন্ডস তাদেরকেও এখানে আসলে তারাও একটা চ্যাপ্টার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখানে উনি হ্যারাসমেন্টের কথা বলেছেন। আমরা আসলে যখন জেন্ডার বেসড হ্যারাসমেন্টের কথা শুনি প্রথমে আমাদের মাথায় আসে এক ধরনের হ্যারাসমেন্ট, কিন্তু আসলে আরো কিছু হ্যারাসমেন্ট আছে যেগুলি আপনি অফিসিয়ালি প্রুফ করা খুব ডিফিকাল্ট, কিন্তু এটা ওয়ার্ক প্লেসে হয়ে থাকে। যেমন বুলিং, ঠিক আছে, যদি কোনো মেল কলিগ কোনো ফিমেল কলিগকে বুলি করে এটাও কিন্তু একটা কাইন্ড অফ হ্যারাসমেন্ট, যেটা কিন্তু আসলে আইডেন্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু ইভেনচুয়ালি হয়তো আপনি যদি অফিসিয়ালি একটা বুলিং হয়েছে সেটাকে যদি অথরিটিকে কমপ্লেন করেন, অথরিটি হয়তো বলবে এটাতে আসলে তার এগেইনস্টে কোনো
মানে কোনো অ্যাকশন নেওয়ার সাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস নাই, কিন্তু সেটাও আমাদের আসলে একটা মানে দেখতে হবে আসলে এই টাইপের কেস আমরা কিভাবে আসলে টেক কেয়ার করতে পারি। আমি আজকে চিন্তা করছিলাম যে আমাদের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যেসব বিশেষ করে যারা ফিমেল ইঞ্জিনিয়ার্স আছেন তাদের জন্য আসলে আইবি আমরা একটা অ্যান্টি হ্যারাসমেন্ট সেন্টার করতে পারি। কারণ হচ্ছে যে তারা হয়তো অনেক সময় ওই পার্টিকুলার অর্গানাইজেশনে কমপ্লেন করতে হয়তো তারা একটু আনইজি ফিল করতে পারে, এবং এই টাইপের কমপ্লেনটা অনেক সময় অ্যানোনিমাস কমপ্লেন হয়। কারণ হচ্ছে যে আমি যদি আমার নাম দিয়ে ওনাকে করতে আনইজি ফিল করে, সেখানে আইবি যদি একটা আস্থার জায়গা থাকে সেখানে তারা কমপ্লেন করে, আইবি তখন ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে এটা একটা বেটার হবে। আর একটা ডেভেলপ নেশন, আপনারা দেখবেন যে পৃথিবীতে যে নেশনগুলি ডেভেলপমেন্টের দিক দিয়ে এগিয়ে আছে সেখানে কিন্তু ওয়েমেনরা যত বেশি এম্পাওয়ার্ড তারা কিন্তু তত বেশি ডেভেলপ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এম্পাওয়ারমেন্টের আসলে আমরা ডিফাইন করব কিভাবে। এখন নর্মালি আমরা যদি ডিফাইন করি, অবভিয়াসলি আমাদের এডুকেশন সেক্টরে যে কত স্টুডেন্ট হয়তো হায়ার স্টাডিজে আসছে এবং কত ফিমেল ইঞ্জিনিয়ার্স এখানে জব করছে, সেটার পাশাপাশি আসলে অন্যভাবে আমি এম্পাওয়ারমেন্টকে চিন্তা করতে পারি। যেমন আসলে পরিবারের যিনি মা থাকেন তিনি আসলে কিন্তু একটা সোশ্যাল বন্ডিং তৈরি করেন উইথ ফ্যামিলি মেম্বার্স এবং আদার কিডস এন্ড কিন, এবং উনি কিন্তু যে সন্তান যে লালন পালন করেন এটাও আসলে আসলে আমাদেরকে যে ইটস অলসো পার্ট অফ এম্পাওয়ারমেন্টের পার্ট হিসেবে ধরতে হবে, যে এটাকে আমাদের আসলে বোঝাতে হবে যে এটা ইটস এ বিগ জব। এবং আমরা আসলে শুধুমাত্র আমরা এম্পাওয়ারমেন্টকে শুধু জব এবং একাডেমিকের মধ্যে রাখলে হবে না, এগুলিকেও পার্ট অফ এম্পাওয়ারমেন্ট চিন্তা করতে হবে। আমি উনি বুয়েটের কিনোট স্পিকারে ইন্টারেস্টিং কথা বলেছেন যে বুয়েটেও কিছু ধরনের মানে চিন্তা ভাবনা আছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, ফর সাম রিজন আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যালে পড়ছি না, ওটা তো চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট, বাট যখন মেকানিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টে যখন স্টুডেন্টটা ভর্তি হয়, আমি বলবো যে এটা প্যারালালি আসলে ভর্তি হয় আর কি। আপনারা দেখবেন যে ফর সাম রিজন সিভিল ইঞ্জিনিয়ারিং এ মোর ফিমেল স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড হয় কম্পেয়ার টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এই ধরনের একটা স্টেরিওটাইপ একটা চিন্তা ভাবনা আছে যে সামহাউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে মেয়েদের জন্য না। আপনারা ডেটা নিয়ে দেখবেন যে আসলে আমরা বুয়েটে সিভিলের যে পরিমাণ মানে যে সংখ্যক ফিমেল স্টুডেন্ট আছে সেই তুলনায় মেকানিক্যালে ফিমেল স্টুডেন্টস খুবই কম। আমরা বুয়েটে আপনার যদি জিজ্ঞেস করেন এখন আমাদের ফিমেল স্টুডেন্টস এর সংখ্যা কত, আমি অন্যান্য ইউনিভার্সিটিতে হয়তো রেশিওটা এরকমই হবে, আমরা অ্যাপ্রক্সিমেটলি 20% এখন যারা আন্ডার গ্রাজুয়েটে যারা চান্স পায় তারা ফিমেল স্টুডেন্টস। এবং উনি আর একটা কিনোট প্রেজেন্টার একটা ডক্টর তাসিন একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আসলে বুয়েটে আমাদের কিছু কমিটি আছে, ফর এক্সাম্পল সিভিল ইঞ্জিনিয়ারিং একজন অ্যাডভাইজার থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য ইনস্টিটিউট আছে। এবং আমি আসলে চিন্তা করে দেখছিলাম শি ইজ রাইট, মানে আমাদের আসলে এই অ্যাডভাইজিং রোলে যারা আসেন এবং বিভিন্ন ইনস্টিটিউটের যাতে ডিরেক্টর করা হয় সেটা কিন্তু আবার সিনিয়রিটি বেস না, মানে হয়তো আমাদের ডিপার্টমেন্টের হেড হচ্ছে সিনিয়রিটি বেস বা ডিন হচ্ছে সিনিয়রিটি বেস, কিন্তু ইনস্টিটিউট গুলিতে কিন্তু ভিসি স্যার যে কাউকে পিক করতে পারে। সেই ক্ষেত্রে আসলে ফিমেলদের মানে আমি বলবো যে মানে তাদের আসলে কম পিক করা হয়েছে সোফার। সুতরাং আমি বুয়েটের ভিসি স্যারকে ব্যাপারটা ইনফর্ম করবো যে আসলে আমাদের এই জেন্ডার ইকুইটিটা যতদূর সম্ভব এনশিওর করতে হবে। আর একটা জিনিস আমি বলি যে আসলে কিছু যেমন জাপানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ক মানে সকালবেলা অফিসে যিনি প্রথম আসেন তিনি গাড়ি দূরে পার্ক করেন যাতে যারা লেটে আসে তারা যাতে কাছে পার্ক করতে পারে। সুতরাং এই জিনিসটা কিন্তু তাদের আসলে স্কুলে শেখানো হয়েছে। আমাদেরকেও বাংলাদেশে আসলে এই একটা কালচার বিল্ড করতে হবে যে আমি স্কুলের বাচ্চাদের যদি আমি সিম্পলি শিখাই যে কোনো বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে, বাসে হোক ট্রেনে হোক, কখনো কোনো যদি ফিমেল প্যাসেঞ্জার আসে, যে কোনো এইজের মেইন প্যাসেঞ্জার আনলেস প্যাসেঞ্জার যদি খুব ওল্ড না হয় তাকে জায়গাটা ছেড়ে দিতে হবে। এখন এই টাইপের কিন্তু একটা সোশ্যাল মুভমেন্ট আমাদেরকে আসলে চালু করতে হবে, এবং তখনই আমরা একটা সাকসেসফুল নেশন পাবো। এবং আমি আবারও
আজকের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সময় উপযোগী একটা সেমিনার আয়োজন করার জন্য, এবং আমি কিনোট প্রেজেন্টারকে খুবই সংক্ষেপে ব্রিফলি বাট খুব সুন্দরভাবে উনি পয়েন্টগুলি উপস্থাপন করেছেন। আপনাদের সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি মহোদয়কে। শুধু মন্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সম্মানিত ইঞ্জিনিয়ার খান মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। উনি আমাদের পিছনে বসে আছেন। অনুরোধ করছি আমাদের সামনে এসে বসার জন্য। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন অ্যান্ড ফিনান্স ইঞ্জিনিয়ার এটিএম তানভীরুল হাসান কামাল। ওনারা পেছন থেকে আপনাদেরকে সম্ভব জি ওইটা, হ্যাঁ, আমাদের আরো বেশি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য হয়তো ওনারা দর্শকের সারিতে বসছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই পরে এসেছেন, এমনকি আমাদের সম্মানিত প্রধান অতিথিও আমাদের মাঝে শুরুর দিকে ছিলেন না, যে কারণে আমি সবাইকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আজকে আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রোগ্রাম, যে কারণে আমরা আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারটি পরিচিত করে দিয়েছি। আমাদের আইবির কনস্টিটিউশনে যে অবজেক্টিভ এবং ফাংশন আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং সেই অবজেক্টিভ এবং ফাংশনের আওতায় আমরা যে ওয়ার্ক প্ল্যান তৈরি করতে চাই সেটা আমাদের জন্য হতে পারে বা আগামী কমিটির জন্য হতে পারে। সেজন্য আমরা একটি অনলাইন সার্ভে লঞ্চ করেছি আজকে, কারণ আমরা চাচ্ছি যে আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো জেনেই আমরা আমাদের পদক্ষেপগুলো নিব। একটা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং অ্যাপ্রোচ আমরা যেতে চাচ্ছি। তো সবাইকে অনুরোধ করবো সবাই আমাদের এই সার্ভেটাতে অংশগ্রহণ করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আইবি কে আমাদেরকে বক্তব্য প্রদান করে সমৃদ্ধ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমিনারের সম্মানিত চেয়ারপারসন, প্রধান অতিথি আইবি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, কিনোট স্পিকার প্রফেসর তাহসিনা, উমেন চ্যাপ্টারের নেতৃবৃন্দ, আইবি নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রেসিডেন্ট সাহেবের আর একটা প্রোগ্রাম আছে, এ কারণে উনি বললেন যে তোমার সময় 2 মিনিট। তো আমি সরাসরি 2-1টা কথা বলতে চাই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই কিনোট স্পিকার সুন্দর একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন, এম্পাওয়ারিং ওমেন ইঞ্জিনিয়ার্স। বহুকাল ধরে ওমেনদের এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, অথবা আমাদের দেশে যারা পিসিএ আছে তাদেরকে কিভাবে এম্পাওয়ারিং করা যায় সে বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। পেপারে অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে। পেপারের যে বিষয়গুলো আসছে তার মধ্যে আমি 2টি কথা যোগ করতে চাই। আমাদের দেশে যারা নারী প্রকৌশলী তাদের সমস্যা কোথায়? শিক্ষাঙ্গনে কিন্তু এখন বলা যায় মেল ফিমেল প্রায় 50-50, অর্থাৎ সেখানে কিন্তু এগিয়ে আসছে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় বহু পিছনে। ইভেন আইবির ইতিহাস ঘাটলে দেখা যায় আইবির এক্সিকিউটিভ কমিটিতে কখনো ফিমেল ইঞ্জিনিয়ার ছিল না। 10 জনের ভিতরে কখনো আইবি এই লেভেলে আসার চেষ্টা করে নাই। তো জাতীয় পর্যায়ে যদি আমরা দেখি, ইঞ্জিনিয়ারদের বুয়েটে অবশ্যই একবার ভিসি হয়েছেন, পাবলিক হেলথে চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, কিছু এগিয়েছে। প্রাইভেট সেক্টরে প্রচুর সমস্যা আছে নারী ইঞ্জিনিয়ারদের।
এজন্য আমি যে কথাটি বলতে চাই, আজকে নারী ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার পাথ, ক্যাপাসিটি বিল্ডিং, এখানে কিন্তু গাইডলাইন দরকার, কাউন্সিলিং দরকার। আমাদের দেশে প্রচন্ড রকমে কাউন্সিলিং এর অভাব, যার ফলে আমি হতে চেয়েছিলাম ডাক্তার, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার। এরকম বহু ঘটনা আছে। আজকে আমাদের দেশে প্রচুর সংকট কনসালটেন্টের। আজকে রাজুরকে চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন, ওনার মাথা খারাপ যে আমাদের দেশে সাফিসিয়েন্ট সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল কনসালটেন্ট নেই। কিভাবে আজকে রাজধানী সমূহের উন্নয়ন হবে, সেক্ষেত্রে প্রপারলি এখানে কনসালটেন্টরা রোল প্লে করবে। আজকে আমরা সত্যিকার অর্থে দেখতে পাচ্ছি এখানে প্রচুর শূন্যতা। নারী ইঞ্জিনিয়াররা যদি আজকে এগিয়ে আসে, ক্যাপাসিটি বিল্ডিং করা হয়, হাউ টু বিকাম এ কনসালটেন্ট, আপনার সিভিল ফিল্ড, মেকানিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, প্রচুর সম্ভাবনা। কিন্তু এই জায়গাগুলোতে আজকে আছে, কিন্তু আমরা লোক পাই না দেখে আমরা দেখি এই কনসাল্টিং ফিল্ড গুলোতে আপনার চায়না, ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে কনসালটেন্ট এসে এখানে কাজ করছে। আমাদের নারীরা এগিয়েছে। এই কনসালটেন্সি ফিল্ডকে যদি আপনার চুজ করেন, প্রপারলি যদি গাইড করা যায়, ক্যাপাসিটি বিল্ডিং করা যায়, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি কনসালটেন্ট হবেন এবং আপনি কনসাল্টিং ফার্ম করতে পারবেন। যা শুধু দেশে না, আমাদের দেশে বিসিএল, ডিডিসি, তারা কি ইন্ডিভিজুয়ালি এবং কোম্পানি হিসাবে সেভেন সিস্টার এবং আফগানিস্তান সহ অন্যান্য দেশে তারা কিন্তু কনসালটেন্সি করে। এটা আমাদের ভালো দিক। এই জন্য আমাদের ওয়াশিংটন অ্যাকর্ডের যে গাইডলাইন, আমাদের ওয়ার্ল্ড অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, বিশেষ করে নারী ইঞ্জিনিয়ারদের। সেই হিসাবে আইবি যখন ওয়াশিংটন অ্যাকর্ডের মেম্বার হলো, দুটি চ্যাপ্টারকে ম্যান্ডেটরি করা হয়েছে। একটা হচ্ছে ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার, আরেকটি হচ্ছে ইয়ং ইঞ্জিনিয়ার চ্যাপ্টার। তরুণদের আগাতে হবে, নারীদেরকে আগাতে হবে। সত্যিকার অর্থে যদি ভ্যালু অ্যাড করা যায় এই দুই পোর্শন অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, তাহলে কিন্তু আমাদের প্রচুর তারা আপনার জাতীয় পর্যায়ে ভ্যালু অ্যাড করতে পারবে। এই জন্য আমি কথা শেষ করতে চাই, নারীদের যেখানে আপনার অপরচুনিটি আছে এগুলো চিহ্নিত করতে হবে। ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কম্পিটিশন করি, অনেক ক্ষেত্রে বুঝে অথবা না বুঝে এই বিষয়গুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি আইবি উমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার তাদের ট্র্যাডিশনাল প্রোগ্রাম না, জাতীয় পর্যায়ের স্কোপ গুলো সর্ট আউট করা দরকার, করে তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং সেখানে যে গ্যাপ আছে সেটা ফিল আপ করতে হবে। এই চ্যালেঞ্জ ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টার নিবে, ইয়ং ইঞ্জিনিয়ার্সরা নিবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নারী এগিয়ে আসুক, নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী এগিয়ে আসলে জাতি এগিয়ে যাবে, এ প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি জানি না এভাবে বলা যায় কিনা, আমি জাস্ট 2 সেন্ট অ্যাড করব। যেহেতু আমার বক্তব্যে এই পার্টটা আমি মিস করে গেছি, আইএবি উইমেন চ্যাপ্টারের কাছে আমার রিকোয়েস্ট, দ্য ফার্স্ট থিং দে ক্যান রিয়েলি কন্ট্রিবিউট টু ডু সাম চাইল্ড কেয়ার সেন্টার। আমার মনে হয় এটা দিয়ে যদি শুরু করতে পারে, এটা আমাদের মেয়েদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই জিনিসটা যেন আইবি উইমেন চ্যাপ্টার একটু মাথায় রাখে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমাদের যে বিশেষ অতিথি বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত আলামী ভাইকে, আর আমাদের কিনোট স্পিকার যে কথাটা বলেছেন, আমরা যখন থেকে আমাকে যারা চিনে, যারা আমার ফেসবুকে দেখেছে যে আমি হলাম কিছু একটা ইঞ্জিনিয়ার চ্যাপ্টারে, সেই দিন থেকে শুনছি ডে কেয়ার সেন্টার লাগবে। তো আমি এই অনুষ্ঠানে আজকে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আইবি কে সকলের পক্ষ থেকে অনুরোধ করছি, আমাদের এই যে প্রয়োজনটা, যে আইবিতে যদি একটা সুন্দর ডে কেয়ার সেন্টার হয়, যেখানে কর্মজীবী নারী প্রকৌশলীরা তাদের সন্তানকে রেখে, নিরাপদে রেখে নিশ্চিন্তে কাজে যেতে পারে এবং কাজ শেষে যখন সন্তানকে নিবে তখন সেই নারীরাও নিজেরও কিছু রিক্রিয়েশন পেতে পারে এবং আরো কিছু নারীর সাথে
নেটওয়ার্কিং করতে পারে। তো খুব চমৎকার একটা প্রস্তাব আমি উত্থাপন করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আইবিকে। তো এবারে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন সম্মানিত প্রেসিডেন্ট আইবি ও চেয়ারম্যান রাজুক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম লিচু। Bismillahirrahmanirrahim. Empowering women engineers, overcoming barriers and shaping the future of Bangladesh. এই সেমিনারের আজকের সবার চেয়ারপারসন এবং আমাদের উমেন্স চ্যাপ্টারের চেয়ারপারসন ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, আজকের কিনোট স্পিকার ডক্টর তাহসিনা ফারা সনম, প্রফেসর ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড টেকনোলজি বুয়েট, উপস্থিত আইবি নেতৃবৃন্দ, উপস্থিত মহিলা উমেন চ্যাপ্টারের সদস্যবৃন্দ, উপস্থিত প্রকৌশলীরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একটু আসলে এটা আমার এখন রেগুলার হয়ে গেছে যে এসে একটু মাপ চাওয়া যে আমার দেরির জন্য, কিন্তু এটা আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না যে আমি কিভাবে ছুটতে ছুটতে আসছি। মানে মিনিস্ট্রিতে আজকে দুইটা মিটিং ছিল, একটা ছিল 11টায়, একটা 3টায়। 3টার মিটিংটা শুরু হলো আবার একটু লেটে, তারপর জাস্ট শুধু একটা এজেন্ডা শেষ করে আমি, এটা ছিল সিনিয়র শিক্ষা সচিব এর সভাপতিত্বে, সেটা আমি একটা এজেন্ডা করে বিদায় নিয়ে চলে আসছি। তো এই হলো অবস্থা। তো তারপরেও দুঃখিত, আসলে সময় মতো আসা উচিত, কিন্তু আমার কিছু করার থাকে না আর কি। তো যাই হোক, আর আরেকটা কথা সবাই বলছে যে আমার প্রোগ্রাম, আমি তো জানি এখানকার সবারই একটা প্রোগ্রাম আছে এরপরের নেক্সট চ্যাপ্টারে, সবাই সেখানে ইনভাইটেড, আর আইবি নেতৃত্ব তো আছেই। আমি একটু আজকের বিষয়টা অন্যভাবে বলতে চাচ্ছি। আসলে তো আমাদের মহিলারা বলি, মা বোনরা বলি, যাই বলি, ওমেন্সরা বলি, তারা কিন্তু অলরেডি নিজেদেরকে নিজেরা এম্পাওয়ার করছে, অলরেডি দে হ্যাভ ডান, এবং এই হার্ডেল তারা কিন্তু ক্রস করছে এবং করতেছে। আমি বলি, আমার অভিজ্ঞতা বলি, আমি যখন লেখাপড়া করি, ওই যে আমার বন্ধু মঞ্জুর মাস্টার আছে, আমরা সারা শিক্ষা জীবনে মাত্র আলামিনও আছে 4 জন মানে মহিলা ইঞ্জিনিয়ার তখন স্টুডেন্ট ছাত্রী ভর্তি হয়েছে। 2 জন, একজন ইয়ে হয়ে গেছে বলি কেন, সালমা আপা ইসারা আপা হলো ফার্স্ট বেস, আর হালিমা তার সঙ্গে আরেকজন মেয়ে ছিল, সে বোধহয় ভর্তি হয়েছে, কোথায় ফিনিশ করছে কিনা মনে পড়তেছে না, এই জন্য বললাম 4 জন ভর্তি হয়েছিল আর কি, টোটাল 4 জন। মানে আমাদের সিনিয়র হচ্ছে, আর এই যে কয় বছর লেখাপড়া করছি সেই বছর মাত্র 4 জন মহিলা ছিল, আর এখন তো মার্শাল্লাহ বলার অপেক্ষা রাখে না। তো কাজেই এটা কিন্তু আমাদের ছেলেদের এখানে কোনো কৃতিত্ব নাই, এটা আমাদের মহিলারাই কিন্তু অর্জন করছেন নিঃসন্দেহে। এটা আমি বলবো যে এখানে তারা যে হার্ডেল ক্রস করছেন, তারা যে চেষ্টা করছেন, এর জন্য এককভাবে এই কৃতিত্ব তাদের। এখন আমি আসি, আসলে আমাদেরও দায়িত্ব আছে সবার, আসলে দেশটা জাতিটা শুধু নট অনলি ইঞ্জিনিয়ার, সবারই দায়িত্ব আছে। আমরা যদি আমাদের এই মহিলাদেরকে এম্পাওয়ার করতে না পারি, ইঞ্জিনিয়ারিং সেক্টর না করলে উন্নয়ন হবে না, আর যদি আমরা মহিলাদের এম্পাওয়ার না করতে পারি, দেশের কোনো অগ্রগতি হবে না, এই দেশের টিকে থাকা কঠিন হয়ে যাবে। কারণ একটা মার কাছ থেকে কিন্তু তার সন্তানরা এই শিক্ষা নিচ্ছে। আজকে আমরা বড় বড় কথা বলি, কিন্তু আমরা এই সব করি তো সারা জীবন পার করে দিলাম, কিন্তু আমরা দেখি আমাদের স্ত্রী এবং আমার মাদেরকে যে তারা কি এফোর্টটা দিচ্ছে তাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য। আপনি এখনো একটা স্কুলে যান, কলেজে যান, বাচ্চাদেরকে তারা কিভাবে তারা পাহারা দিচ্ছে, নিয়ে যাচ্ছে, আনতেছে। আর আমরা পুরুষরা মনে করি যে কিছু যদি বলি যে আপনার ওয়াইফ কি করেন, না আমার ওয়াইফ কিছু করে না, আমাদের বক্তব্য হলো আমাদের ওয়াইফ কিছু করে না, কিন্তু তারা যে কি করে সেটা আপনারা একটু নিজেরা অনুভব করেন। তো কাজে আরেকটা জিনিস বলি, যেমন আমি বলি আমরা কিন্তু আমেরিকা এখন পর্যন্ত তাদের কোনো মহিলা প্রেসিডেন্ট কিন্তু দেখে নাই, হ্যাঁ, বাট আমরা আমাদের ক্ষমতায় কিন্তু অনেক মহিলা দেখেছি। আবার আমি রোটারি ক্লাব করি, এই রোটারি ক্লাবে
এই খুব রিসেন্টলি আমেরিকায় মহিলারা সদস্যপদ হয়েছে, চিন্তা করেন। কিন্তু আমরা বহু আগের থেকে আমাদের মহিলা রোটেরিয়ান আছে। তো কাজেই আমরা অনেক দিক থেকে তাদের দিকে কিন্তু মন মানসিকতায় কিন্তু অনেক অগ্রগামী। তারপরও আমি মনে করি যে এখনো আসলে যথেষ্ট আমরা তাদের প্রতি কেয়ারিং না, বা তাদের প্রতি আমরা সমমর্মিতা অনেক সময় প্রকাশ করি না। আমরাও বাসায় যে দেখা গেল আমিও ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফও ইঞ্জিনিয়ার, আমি চাকরি করতেছি, দেখা গেল আমি বাসায় যে টেলিভিশনটা খুলে দিয়ে দেখতেছি, আর বাদ বাকি বাসার যত কাজ, এই কাজগুলো যে মহিলা ইঞ্জিনিয়ার হোক বা অন্য পেশাজীবী হোক তাকে যাই কিন্তু করতে হচ্ছে। তো কাজেই এইখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। কিন্তু আপনারা দেখেন আমাদের এখন তো অনেক প্রচুর ফ্যামিলি আমাদের দেশের বাইরে থেকে, তাই না? আপনি সেখানে দেখেন, সেখানে কিন্তু ওই মহিলারাও অফিস করলে যে কাজ করতেছে বাসায় এসে, পুরুষরাও বাসায়, আমাদের দেশে, বিদেশিদের কথা বাদ দিলাম, আমাদের দেশের থেকে যারা বিদেশ থাকে, আমাদের ভাই বোন ছেলে মেয়ে যারা থাকে, তাদের দিকে তাকান, তারা কিন্তু ঠিকই কিন্তু একই কাজ করতেছে। আমি বলি যে আপনাদের সন্তান ভাই যারা বিদেশে আছে তাদের কাছ থেকে শিক্ষা নেন, তাহলে আমাদের চলাপথটা অনেক সহজ হয়ে যাবে। তো আর আমি শেষ একটা ঘোষণা দিই, সেটা হলো অবশ্যই আমি বললাম যে একটা ডে কেয়ার সেন্টার আমাদের করাটা এতদিন কেন হয়নি, এটাই অবাক হওয়ার ব্যাপার। অবশ্যই আমরা এটা চালু করবো ইনশাল্লাহ। তবে এটা কিন্তু দেশের বাইরে যারা যেটা বললাম, সেখানে কিন্তু আসলে অফিসে এই ব্যবস্থাটা আছে। তাহলে সুবিধাটা কি? তাহলে অফিসে থাকলেই মারা অনেক সময় ব্রেস্ট ফিডিং করতে পারে, আদার্স কেয়ার গুলো নিতে পারে, যেটা ডে কেয়ারে অনেক সময় ডে কেয়ার, ওখানেও ডে কেয়ারই করে সবাই, তারপরে মা যায় একটা সময় একটু সময় দিতে পারে। এটা যদি অ্যাকচুয়ালি এই দাবিটা আমরা যদি আমাদের তুলি যে আমাদের সব অফিসে অফিসে ডে কেয়ার হয়, তাহলে কিন্তু এটা আরো অনেক সুবিধা হবে। তবে হ্যাঁ, যেহেতু নাই আমাদের এটাও যেহেতু প্রায় অফিস পাড়ার কাছাকাছি, এদিকে প্রচুর অফিস আদালত আছে, তো যাদের জন্য খুব বৃহৎ আকারে না হলেও আমরা অন্তত ছোট আকারে একটা শুরু করবো ইনশাল্লাহ, এটুকু আমি বলতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে, তার ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য।